মীর জাফর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশ্বাসঘাতকের চিত্র। পলাশির প্রান্তরের লড়াইয়ের পর 265 বছর কেটে গেছে, তবুও মীর জাফর নামটি সমানভাবে ঘৃণিত হয় মানুষের কাছে। পলাশির প্রান্তরের লড়াইয়ের পর 267 বছরেরও বেশি সময় কেটে গেছে, তবু মীর জাফর নামটি সমানভাবে ঘৃণিত হয় মানুষের কাছে। মীর জাফর আলী খান 1691 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আরব বংশোদ্ভূত। তার প্রভু আলীবর্দী খানের সাথে ভাগ্যান্বেষণে ভারতবর্ষে আসেন। পরবর্তীতে আলীবর্দী খান নবাব হন। সৎবোন শাহ খানমেটের সাথে মীর জাফরের বিয়ে দেন। সেই সাথে তাকে নবাবের পরবর্তী সম্মানজনক পদ বক্সি প্রদান করা হয়। কিন্তু মীর জাফর ছিলেন উচ্চাভিলাষী এবং কূটবুদ্ধির লোক। তিনি 1746 সালে মারাঠাদের পরাজিত করে বীরত্ব প্রদর্শন করেন, কিন্তু পরের বছরই লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে চলে আসেন। তখন আলীবর্দী খানকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্তও শুরু করেন তিনি। এমনকি পূর্ণিয়ার শাসক শওকত জংকে বাংলা আক্রমণ করার আহ্বান জানান, কিন্তু এই সব চক্রান্ত ব্যর্থ হয়। আলীবর্দী খানের পর নবাব সিরাজদৌল্লা মসনদে বসেন। সেই সময়ে মীর জাফর কৌশলে দিল্লির সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার সুবাহদারির ফরমান নেয়ার চেষ্টা চালিয়ে যান। শেষমেশ নবাবকে ক্ষমতা থেকে সরাতে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন মীর জাফর। 1757 সালের এপ্রিল মাসেই তিনি ইংরেজদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং পরের মাসেই তাদের সাথে করা চুক্তিতে স্বাক্ষর করেন। মীর জাফরকে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব হিসাবে সিংহাসনে বসানোর প্রতিশ্রুতি দেয় ইংরেজরা। 1757 সালের 23 জুন পলাশির লড়াই শুরু হলে নবাবের সেনাবাহিনীতে বিশ্বাসঘাতকতার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। কারণ মীর জাফর শুরু থেকেই তার কূটবুদ্ধি দিয়ে সেনাবাহিনীকে নানা দলে বিভক্ত করে ফেলেছিল। নবাব যখন তার তাঁবুতে গিয়ে আনুগত্য ও সহযোগিতা চান, তখন তিনি নবাবকে মিথ্যা আশ্বাস দেন। তিনি সেদিনের লড়াই বন্ধ করে দিতে বলেন। পরের দিন তিনি নিজে সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন বলেও আশ্বস্ত করেন। কিন্তু সেই ময়দানেই মীর জাফর ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভকে সব তথ্য জানিয়ে নবাবের বাহিনীর ওপর আক্রমণ করতে বলেন। এর ফলে ইংরেজদের কাছে শোচনীয় পরাজয় ঘটে বাংলার নবাব সিরাজদৌল্লার। নবাবকে করুণ পরিণতি বরণ করতে হয়। পলাশির পর 29 জুন মীর জাফরকে নবাবের সিংহাসনে বসায় ইংরেজরা, কিন্তু প্রকৃত অর্থে তিনি ছিলেন ইংরেজদের হাতের পুতুল। তাকে ক্ষমতায় রেখে অবাধে লুট এবং বাণিজ্য চালিয়েছিল ইংরেজরা। কিন্তু এই বিশ্বাসঘাতক মীর জাফরের এবং তার সহচরদের শেষ পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। 1757 সালের 23 জুন কুচক্রী মীর জাফর এবং তার সাঙ্গপাঙ্গদের বিশ্বাসঘাতকতা এবং রাজদ্রোহের কারণে পলাশির যুদ্ধে মুষ্টিমেয় ইংরেজ সৈন্যের কাছে পরাজিত এবং বন্দী হন নবাব সিরাজদৌল্লা। এর কিছুকাল পরেই ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মীর জাফরকে নবাব সিরাজদৌল্লার মসনদে বসান। তার গৃহীত পূর্ণাঙ্গ নাম হয় সুজা উল মুলুক হিসাম উদ্দৌলা মীর মোহাম্মদ জাফর আলী খান মোহাব্বত জং, অর্থাৎ দেশের সাহসী, সাম্রাজ্যের তরোয়ারি সংগ্রামে ভয়ঙ্কর মীর মোহাম্মদ জাফর আলী খান। পুত্র মিরনের প্রবল আগ্রহে তাকে শাহাম্মদ জং বা সংগ্রামে সাহসী উপাধি প্রদান করা হয়। মসনদে বসানোর পর ক্লাইভ এই দেশের প্রচলিত রীতি অনুসারে নবাবকে আনুষ্ঠানিক নজরানা প্রদান করে তার প্রতি আনুগত্য প্রদর্শন করেন। এর আগে মীর জাফর ক্লাইভের সাথে গোপন চুক্তির শর্তানুসারে নবাব সিরাজউদ্দৌলার অধিকারে থাকা সরকারি রাজভাণ্ডার, সেখানে প্রাপ্ত সম্পদের দখল এবং ভাগাভাগির কাজে আত্মনিয়োগ করেন। এই সরকারি ভাণ্ডারে 1,76,00,000 টাকা রৌপ্য মুদ্রা, 32 লাখ টাকার স্বর্ণ মুদ্রা, 2 সিন্দুক ভর্তি সোনার পাতা, 4 সিন্দুক ভর্তি হীরা জহরত এবং অপেক্ষাকৃত ছোট 2টি সিন্দুক ভর্তি মণিমুক্তা পাওয়া যায়। আরও জানা যায় নবাবের হারেমে একটি গোপন ভাণ্ডারে আরও 8 কোটি টাকা ছিল। ক্লাইভকে চালাকির মাধ্যমে বঞ্চিত করে এই 8 কোটি টাকার সবই মীর জাফর, আমির বেগ, রমাচাঁদ এবং নবকৃষ্ণ নিজেদের মধ্যে ভাগ করেন। এই টাকার ভাগ না পেলেও ক্লাইভের পুষিয়ে গিয়েছিল। তবে নবাবের প্রকাশ্য ভাণ্ডারে অর্থ না পাওয়ায় এবং গোপন চুক্তির শর্তানুসারে ক্লাইভকে 1.5 কোটি টাকা না দিতে পারায় মীর জাফরকে বর্ধমান এবং পার্শ্ববর্তী অঞ্চল ইংরেজদের কাছে ইজারা দিয়ে দিতে হয়। নবাব সিরাজের হারেম অজস্র অর্থ এবং সুন্দরী তরুণীকুল হস্তগত হয়েছিল মীর জাফরের। এরপর মীর জাফর সীমাহীন ভোগবিলাসে নিমগ্ন হন। পিতার সাথে তরুণ পুত্র মিরনও নিঃসংকোচে ভোগবিলাসের স্রোতে গা ভাসিয়ে দেয়। দেশে সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক অবস্থার নিয়ন্ত্রণ, সশস্ত্র বাহিনীর বেতন পরিশোধ বা কৃষকদের অবস্থার উন্নতির কোনো চিন্তাই তার মনে উদয় হয়নি।
অবস্থা এমন দাঁড়িয়ে যায় যে বেতনের অভাবে সৈন্যরা তাদের অসহায় ঘোড়াগুলোকে খাবারের জন্য মাঠে ছেড়ে দিতে বাধ্য হয়। পিতা পুত্রের অধীন সখানেক প্রিয়পাত্র ও নারী ব্যতীত আর কারো নিয়মিত বেতন পাওয়ার ব্যবস্থা ছিল না। রাজ্যের এই কঠিন অবস্থায় মীর জাফরের রাজত্বের 1 বছর ও 3 মাস অতিক্রান্ত না হতেই সৈন্যরা ধৈর্যহীন হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যার চেষ্টা করে। কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়। এর ফলে মীর জাফরের বড় ভাই মীর কাজিম এবং প্রধান সেনাপতিদের অন্যতম খাজা আব্দুল হাদি সহ মীর জাফরের কুটিল চক্রান্তের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারায়। কিন্তু তাতেও পিতা পুত্রের ভোগ সর্বস্ব প্রকৃতির কোনো পরিবর্তন হয় না। তারা উভয়েই জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হতে থাকে দিনে দিনে। ইংরেজরা তাদের নিয়ে মহা মুশকিলে পড়ে যায়। মীর জাফর যে এত অপদার্থ সে কথা তারা ভাবতেও পারেনি। ইংরেজরা তাকে অপসারণের চিন্তা করতে লাগলো, কিন্তু তার স্থানে কাকে বসানো হবে? তার গুণধর পুত্র মিরন অপদার্থতায় তার পিতার কয়েক গুণ উপরে। তার ওপর ইংরেজদের তিনি পাত্তাই দিতে চান না। এদিকে পূর্ণিয়া নিয়ে মহাবিপদে পড়লেন পিতা পুত্র। পূর্ণিয়ার শাসনকর্তা ও মিরনের সারা জীবনের দুষ্কর্মের সাথী সৈয়দ খাদিম হাসান খান বিদ্রোহী হয়ে পড়েন। ইংরেজ কর্মকর্তার অধীনে বিরাট এক বাহিনী নিয়ে মিরন চললেন খাদিমকে শায়েস্তা করতে। সংবাদ পেয়ে খাদিম তার সৈন্যবাহিনী এবং ধনসম্পদ সব নিয়ে আজিমাবাদ পাটনার দিকে পালিয়ে গেলেন। মিরন ইংরেজদের সাথে নিয়ে তাকে ধাওয়া করতে থাকলে ভয় পেয়ে খাদিম পাটনা থেকে বেশ দূরে গঙ্গার উত্তরে এক জঙ্গলাকীর্ণ জায়গায় আত্মগোপন করেন। মিরনও সেই সময় এক জঙ্গলের জায়গায় শিবির স্থাপন করেন। উদ্দেশ্য খাদিমকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। কিন্তু সেই মহান উদ্দেশ্য সাধন করার আগেই তিনি নিজেই দুনিয়া ছেড়ে দেন। ইংরেজদের পরম বন্ধু ও সে যুগের প্রখ্যাত ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেন খান তাবায়াতি তার বিখ্যাত গ্রন্থ সিয়ার উল মুতাক্ষিরিনে উল্লেখ করেছেন, ঝড় বৃষ্টিময় এক মহাদুর্যোগের রাতে তাঁবুতে বিশ্রামরত অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে মিরন পরলোক গমন করেন। পরবর্তীকালে ফার্সি সেনাপতি মসিয় লাসয় অনেকেই একে একটি বানানো গল্প বলেছেন, কারণ ইংরেজরা মিরনের ঔদ্ধত্য ও তাদের প্রতি অনমনীয় মনোভাব দেখে এক ঝড় বৃষ্টির রাতে তাকে হত্যা করার ব্যবস্থা করে। পরে তাদের বেতনভুক্ত গোলাম হোসেনকে দিয়ে এমন কাহিনী লেখার ব্যবস্থা করেন যে মিরন বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। নবাবী লাভের পরপরই মীর জাফর ও মিরনের নির্দেশে নবাব সিরাজের মা আমেনা বেগম তার মাসি ঘসেটি বেগমকে ঘাতক বুড়িগঙ্গার জলে ডুবিয়ে হত্যা করে। উচ্ছল প্রাণবন্ত ভাষায় সেখানে বর্ণনা আছে যে মৃত্যুর আগে তারা নাকি অভিশাপ দিয়েছিলেন মিরন বজ্রাঘাতে মারা যাবে। পরবর্তীকালে কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা অনুসন্ধান করে এই সিদ্ধান্তে আসেন যে এটি সম্পূর্ণরূপে কাল্পনিক একটি কাহিনী। 1760 সালে ইংরেজ কর্মকর্তা হলওয়েল ব্রিটেনে কর্তৃপক্ষের কাছে যে নথি পেশ করেন তাতে বলা আছে মীর জাফর, ঘসেটি বেগম, সিরাজের মাতা আমিনা বেগম প্রমুখ সম্ভ্রান্ত নবাববংশীয় মহিলাকে ঢাকার রাজ কারাগারে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। মিরনের মৃত্যুর পরে কয়েক মাসের বেশি মীর জাফর মসনদে থাকতে পারেননি। ইংরেজরা তাকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসায়। মীর কাসিম শ্বশুরের মতো মেরুদণ্ডহীন ছিলেন না। তার স্বাধীনচেতা মনোভাবের কারণে ইংরেজদের সাথে তার বিরোধ বাধে এবং বেশ কিছু যুদ্ধও হয়। তাকে কোণঠাসা করে ইংরেজরা পুনরায় মীর জাফরকে আবার মসনদে বসান। নির্লজ্জ মীর জাফর তা গ্রহণ করেন এবং নবাব সিরাজের হারেমে প্রাপ্ত অর্থ এবং তরুণীদের নিয়ে আরামে বিলাস ব্যসনে দিন কাটাতে শুরু করেন। 73 বছর বয়সে রোগাক্রান্ত হয়ে মীর জাফরের শরীর ভেঙে যায়। মহারাজা নন্দকুমার তখন তার প্রধানমন্ত্রী ছিল। সেই মাত্র 10 কি 12 হাজার টাকার বিনিময়ে ফরাসিদের চন্দননগর দুর্গ ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। মৃত্যুর আগে কঠিন কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন মীর জাফর। একজন সৈয়দ হয়েও তিনি দেবী কিরিটেশ্বরীর স্নান জল পান করেছিলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বলে জানা যায়। মীর জাফর প্রদত্ত বংশতালিকা অনুসারে তারা ছিলেন ইরাকের নাসাব শহরের সৈয়দ। শেষের দিকে তার বংশধরেরা মীর উপাধি ধারণ করা বাদ দিয়ে অপেক্ষাকৃত কম বৈশিষ্ট্যযুক্ত মির্জা উপাধি ধারণ করতে থাকেন। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট আলোড়ন সৃষ্টিকারী ইস্কান্দার মির্জা ছিলেন নাকি মীর জাফরেরই বংশধর। শুধু একজন মানুষের লোভের কারণে পুরো একটি উপমহাদেশের ইতিহাস কিভাবে পরিবর্তিত হতে পারে তার উৎকৃষ্টতম উদাহরণ মীর জাফর। তার জীবন যতই সুখের হোক না কেন, তার মৃত্যু ছিল নিন্দনীয় এবং প্রজন্মান্তরে লব্ধ ঘৃণায় তার কৃতকর্মের যোগ্য পরিণাম। এতক্ষণ আপনারা শুনলেন পলাশীর অন্যতম বিশ্বাসঘাতক
মীরজাফরের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।